নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। প্রতিবারের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেক্টিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দি ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, উইমেন ফিল্ম মেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপেন টি বায়োস্কোপ বিভাগে বাংলাদেশ সহ ৯০টির বেশি দেশের ২ শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসবের মিডিয়া ইনচার্জ ছিলেন বিধান রিবেরো, জুরি হিসেবে কাজ করেছিলেন সাদিয়া খালিদ রীতি। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তারা দুজন। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপনারা? জি ভালো, ধন্যবাদ। কেমন হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? খুবই ভালো চলছে আমাদের। এখন প্রায় শেষের দিকে। আমাদের অনেক ধরনের তো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা ফেস্টিভ্যালটা করি, তার ভিতরেও যে আমাদের প্রত্যেকটা সেকশনই আমরা রাখতে পেরেছি এবং বাইরে থেকে প্রায় ৪০ জনের মতো গেস্টও আনতে পেরেছি এবং দর্শকরাও বেশ ভালোই সাড়া দিয়েছে। সব মিলিয়ে খুব ভালো। নিজেদের প্রাপ্তি নিয়ে কি মনে হচ্ছে দুজনের কাছে জানতে চাচ্ছি। প্রাপ্তি প্রতি বছরই আসলে নতুন নতুন ধরনের প্রাপ্তি হয়। প্রাপ্তি বলতে একদিক দিয়ে অভিজ্ঞতা, আর আরেক দিক দিয়ে হচ্ছে মানুষের ভালোবাসা এবং আগ্রহ, দুটোই বাড়ে এবং দুটোই আমার মনে হয় যে নতুন নতুন করে অনেক যুক্ত হয়, অনেক কিছু প্রত্যাশা যুক্ত হয় এবং প্রাপ্তিও যুক্ত হয়। যেমন এবার প্রত্যাশা ছিল মানুষের যে অনেক বেশি চলচ্চিত্র দেখবে এবং অনেক দেশের চলচ্চিত্র দেখবে, সেদিক দিয়ে আমার মনে হয় যে আমরা পূরণ করতে পেরেছি। কারণ ৯১টি দেশের চলচ্চিত্র, ২৪৫টি চলচ্চিত্র আমরা দেখাতে পেরেছি। আরেকটা আমরা যুক্ত করতে পেরেছি এবছর, সেটি হলো যে ঢাকার বাইরে আপনারা জানেন যে কক্সবাজারে লাবণী বিচ পয়েন্টে, সেখানে আমাদের প্রথমবারের মতো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের ইতিহাসে প্রথমবারের মতো ওপেন এয়ার স্ক্রিনিং। সেখানে শত শত মানুষ যারা এখন পর্যটক হিসাবে আছেন, দেশি এবং বিদেশি, তারা সেখানে খোলা আকাশে সমুদ্র সৈকতে ছবি দেখতে পাচ্ছেন। কাজে এটা আমাদের জন্য একটা নতুন প্রাপ্তি নিঃসন্দেহে। কাজে প্রতি বছরই আমরা নতুন কিছু নিয়ে হাজির হই এবং প্রত্যাশা করি যে মানুষ সেটা ভালোবাসবে এবং আমাদের সে প্রত্যাশা পূর্ণ হয় এবং মানুষের ভালোবাসা আমরা পাই। এবং প্রতি বছর সত্যি কথা বলতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যে বাংলাদেশের মানুষ শুধু নয়, বাইরের দেশেও যারা থাকেন, যারা প্রতিনিধি ডেলিগেট রয়েছেন, তারাও কিন্তু অপেক্ষা করে থাকেন কখন তারা ঢাকা আসবেন এবং এইখানকার মানুষদের তাদের যে চলচ্চিত্র সেটি দেখাবেন। শুধুমাত্র চলচ্চিত্র নির্মাতা নয়, দেশের বাইরে থেকে প্রযোজক, পরিবেশক এবং যারা চলচ্চিত্র সমালোচক, তারাও কিন্তু এদেশে আসেন এবং অপেক্ষায় থাকেন। কাজেই সব বিচারে যদি আমি বলি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনেক প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে চলেছে ৩৪ বছর ধরে। আপু এনে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, বিধান ভাই মোটামুটি সব সেকশন নিয়ে বললো। আমি একটু যুক্ত করি। আমরা ওয়েস্ট মিটস ইস্ট একটা স্ক্রিন প্লে ল্যাব আয়োজন করে থাকি। এবার ৪র্থ আসর হয়েছে সেটা। আর এবার নতুন যেটা হয়েছে সেটা হলো আমরা সাউথ এশিয়া থেকে স্ক্রিপ্ট আহ্বান করতাম এত বছর। এবার আমরা পুরা এশিয়া থেকে প্যান এশিয়া করেছি এবং এত ভালো ভালো প্রজেক্ট জমা পড়েছে যে প্রতিবারই আসলে জুরিরা খুব প্রশংসা করে আমাদের স্ক্রিপ্টের সিলেকশন নিয়ে এবং এবারও সেটা হয়েছে এবং সাউথ এশিয়া থেকে এক লাফে প্যান এশিয়া এবং সেখানে এত ভালো ভালো প্রজেক্ট পাওয়া, সেটা নিয়ে আমরা অনেক প্রশংসা পেয়েছি। আমাদের অলরেডি ফাইনাল পিচিং হয়ে গিয়েছে, আমরা এটার ওয়েট করছি ফাইনাল রেজাল্টের। এত ভালো ভালো প্রজেক্ট, সেখান থেকে কোন প্রজেক্টটা আসলে পাবে সেটা নিয়ে আমাদের এখন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এটা একটা খুব ভালো একটা নতুন সংযুক্তি ছিল। এবারের ফেস্টিভ্যালে নতুন কি কি যোগ হচ্ছে দুজনের কাছে জানতে চাচ্ছি। নতুন কি কি যোগ হচ্ছে বলতে, চলচ্চিত্র তো সবসময় নতুনই আসে, কারণ পুরনো চলচ্চিত্র দেখানোর কোনো সুযোগই নেই। আর যদি অন্যভাবে বলি যে নতুন যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের বিচারকরা সবাই নতুন এবং ওয়েস্ট মিটস ইস্ট যে স্ক্রিন প্লে ল্যাব, সেখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন তারাও নতুন এবং মাস্টার ক্লাস যেটি হবে আমাদের ১৭ তারিখ, সেখানেও যারা আসবেন তারাও মাস্টার হিসাবে তারা নতুন এবং সেখানে বাংলাদেশেরও একজন থাকছেন, তিনি প্রোডাকশন ডিজাইন নিয়ে কথা বলবেন, লিটন কর। শুধু তাই নয়, একজন সুইজারল্যান্ড থেকে এসেছেন চলচ্চিত্র সমালোচক এবং তিনি সিনেমা বুলেটিনের এডিটর ইনচার্জ টেরেসা ভিনা, তিনি কথা বলবেন।
এবং ইউকে বেসড একজন ফিল্ম মেকার, উনি প্রধানত ডকুমেন্টারি বানান। ওনার নাম হচ্ছে আলেকজান্দ্রা মার্কোভিচ। উনি কথা বলবেন, উনি ক্রোয়েশিয়ান ফিল্ম মেকার। উনি কথা বলবেন ডকুমেন্টারি ফিল্মের এডিটিং বিষয়ে, এবং ওটাও কিন্তু সবগুলোই কিন্তু বিনামূল্যে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যে নতুন প্রতি বছরই নতুন কিছু না কিছু যুক্ত হচ্ছে, এবং দর্শকও নতুন যুক্ত হচ্ছে। কারণ প্রতি বছর আমরা অনেক নতুন নতুন দর্শক পাই যারা আসলে প্রথমবারের মতো এসছে। কারণ আমরা যখন ভেন্যুতে থাকি তখন কিন্তু অনেক মানুষ এসে বলে আমি এই প্রথমবারের মতো এলাম চলচ্চিত্র দেখার জন্য। কাজে নতুন সবসময় আসলে যুক্তই হচ্ছে কোনো না কোনোভাবে। আর ঢাকার বাইরে যে এই যে কক্সবাজারের স্ক্রিনিংটা, এটা এবার প্রথম হচ্ছে, সো এটা তো একটা নতুন। যেহেতু প্রথমবার হচ্ছে, বিশেষ কিছু ঘটছে বা ঘটেছে? আমাদেরকে কিন্তু প্রথম দিনের স্ক্রিনিং এর পরে আমাদেরকে জানানো হয়েছে ওখানে 3000 জনের মতো দর্শক ছিল। সো সেটা শুনে আমাদের খুবই আসলে মানে কি বলবো, এটা খুব পজিটিভ একটা আমরা রেসপন্স পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, সো এটা খুব ভালো লেগেছে। নিজেদের প্রাপ্তি কি আসলে জুরি হিসেবে? আচ্ছা, জুরি হিসাবে আসলে এটা তো পার্সোনাল কোনো প্রাপ্তি আসলে ওভাবে করে হিসাব করি না। এটা ঢাকা ফেস্টিভ্যালে জুরি থাকতে পারাটা খুব মানে সবসময় খুবই আনন্দের। এবার আমি চতুর্থবারের মতো হয়েছে বাংলাদেশ প্যানোরামার সেকশনের জুরি। আর প্রতি বছরই সিনেমা মানে একটা মিক্সড ব্যাগ থাকে বাংলাদেশের সিনেমাগুলো। কিছু খুবই ভালো থাকে, যেটা ধরেন বাইরের ফেস্টিভ্যাল থেকে অনেক প্রশংসা পেয়ে এসেছে। আবার কিছু থাকে কমার্শিয়ালও থাকে এই সেকশনে। আবার কিছু থাকে হয়তোবা সেই একদম খুব যে উন্নত মানের তাও না, কিন্তু আমাদের সব ধরনের সিনেমা মিলিয়ে আসলে আমাদের বাংলাদেশ প্যানোরামা সেকশনটা হয়ে থাকে। এবার যেটা খেয়াল করলাম যে আমাদের শর্ট ফিল্মের কোয়ালিটি, আমি যেই 4 বছর ছিলাম প্রতি বছরই আমি দেখেছি যে কোয়ালিটি বেটার হচ্ছে। সো এবার আসলে খুবই খুবই ভালো আমরা ফিল্ম পেয়েছিলাম, যে আসলে আমাদের যেই কয়টা আমরা অ্যাওয়ার্ড দিতে পারি তার থেকে বেশি অ্যাওয়ার্ড দিতে ইচ্ছা করছিল, এরকম ভালো সিনেমা পেয়েছিলাম। দেশের একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে, আসলে কতটা বর্ণিল ছিল? যথেষ্ট বর্ণিল ছিল আমাদের, যদি সব লিমিটেশনস যদি আপনি হিসাব করেন সেই হিসাবে। বাট এই লিমিটেশনগুলো যদি না থাকতো, আমাদের যদি কোনো ধরনের বাজেট নিয়ে টেনশন না থাকতো, বা আমাদের বিভিন্ন ধরনের ফিজ নিয়ে টেনশন না থাকতো, তাহলে হয়তো বা আমরা আরও বড় করতে পারতাম, যেটা আমরা সামনে করার চেষ্টা করি। আমরা আগেও করেছিলাম, এর থেকে কিন্তু আরও বেশি বড় আয়োজনে হয়েছিল গত কয়েক বছরের ফেস্টিভ্যাল। সো হোপফুলি সামনে আমরা আরও বড় করে করব। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, জি, আপনি কি যুক্ত করতে চাচ্ছেন? দেশের একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কি আসলে কতটা বর্ণিল ছিল? না, এটা সবসময় তো বর্ণিল হয়। মানে বর্ণিল হওয়ার পেছনে ধরুন যে বড় বড় জিনিসগুলো কাজ করে সেটি হলো যে ধরুন এবার যেমন কক্সবাজারে হচ্ছে আমাদের একটা ভেন্যু হলো, সেটা একটা ব্যাপার। মানে নতুন নতুন পালক যুক্তই হচ্ছে আমাদের সাথে। এবং এবার যেমন আমি যেই সেকশনের জুরি হিসেবে আছি, ওয়াইড অ্যাঙ্গেল সেকশন, সেই সেকশনের সবগুলো ছবি এসছে কিন্তু সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। ওদের রোডন বেল্ট একটি সেগমেন্ট আছে, সেই সবগুলো ছবি এখানে দেখানো হচ্ছে। কাজে ওদের সাথে আমাদের একটা অ্যাফিলিয়েশন আছে, সংযুক্তি আছে। সেই সংযুক্তির জায়গা থেকে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে যারা দর্শকরা যে ছবিগুলো দেখেছেন সেই ছবিগুলো বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছেন। কাজে এইটা অনস্বীকার্য যে বাংলাদেশে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল বা যেটা প্রতি বছর ঘটিয়ে চলেছে, এইটা অনস্বীকার্য যে এইটা বর্ণ থেকে আরো বর্ণময়, মানে আরো বর্ণিল হয়ে উঠছে এবং বৈচিত্র্য যুক্ত করছে যত দিন যাচ্ছে। এবং এটুকু বলে রাখি, আগামীবার 2027 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 25 বছর পূর্ণ হবে এবং রেইনবো ফিল্ম সোসাইটির 50 বছর পূর্তি হবে। কাজেই এটা আরো অনেক বড় মাত্রায় করার পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা জানেন যে 2024 সালে আমাদের এখানে প্রায় 90 জনের মতো প্রতিনিধি এসেছিলেন, হ্যাঁ, এবং সেখানে বিশ্বখ্যাত মাজিদি ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ছিলেন, মমতা শঙ্কর ছিলেন, এবং কলকাতার আরো অনেক তারকারাই ছিলেন। তো এবং শুধু তাই নয়, আমি মনে করি যে প্রতি বছরই পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা খুব ভালো কাজ করছেন, যেমন ধরুন এবার
কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, অফিসিয়ালি সিলেক্টেড এরকম কিছু ছবি এসেছে। একেবারেই ধরুন সিনে ফন্দাসিও বলে একটা সেগমেন্ট আছে কান ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে স্থান পাওয়া অফিসিয়ালি সেই ছবিটাও কিন্তু ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছে এবং তার পরিচালকও এসেছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আমরা একটু তলিয়ে দেখতে পারি তাহলে দেখব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বৈশ্বিক বিচারে ভীষণ রকম বর্ণিল এবং কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থেকে এক বিন্দুও কম নয়। কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতা কি অপ্রতুল? রাষ্ট্রীয় সহযোগিতার কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকেন বা যারা থাকবেন তারা এই বিষয়টি যদি একটু আমলে নেন যে যে কোনো আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবই একটি দেশের জন্যে নরম শক্তির মতো কাজ করে, যদি ইংরেজিতে বলি সফট পাওয়ার হিসেবে কাজ করে। কাজে এইটাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং সেটা যদি আপনি স্বীকৃতি দেন তাহলে সেভাবে আপনার বাজেট অর্থ বরাদ্দ রাখতে হবে এবং অর্থ বরাদ্দ রেখে এটাকে আরো অনেক বেশি সহযোগিতা করা যেন আরো বড় মাত্রায় করা যায়। কিন্তু যারা থাকেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের এই বিবেচনাটা মানে চলচ্চিত্রকে তারা বোধহয় অনেক নিচে স্থান দেন। আমি যদি গুরুত্বের জায়গা দেখি এটা ঠিক, আমাদের রাষ্ট্র সেই অর্থে অনেক মানে বলবো অনেক রকমের দারিদ্র্য আছে, আমাদের অনেক রকমের কি বলে ত্রুটি আছে, তো সেগুলো মেটাতে মেটাতে মনে হয় চলচ্চিত্র অনেক নিচে পড়ে যায়। তবে আমি এতটুকুই প্রত্যাশা করি যে চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধুমাত্র উৎসব নয়, এটার মধ্য দিয়ে আসলে এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি সেটাও কিন্তু করা সম্ভব এবং এই বিষয়গুলো যদি আমাদের অনুধাবনের মধ্যে আমরা নিতে পারি তাহলে আখেরে আসলে বাংলাদেশ রাষ্ট্রেরই উপকার হবে। আপু এ বিষয়ে কিছু যোগ করতে চাচ্ছেন? না ভাই বেশ গুছায় বলেছে সবকিছু। সো আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা তো আমরা মাঝে মাঝে কিছু পাই, মাঝে মাঝে পাই না, মাঝে মাঝে বেশি পাই, মাঝে মাঝে কম পাই। বাট সেটার বাইরেও বা নীতি নির্ধারণের বাইরেও যেটা জিনিস যে আমাদের সেন্সর ফিটা এত বড় একটা ফি আমাদেরকে দিতে হয় সেই জিনিসটাও যদি মওকুফ করতো সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় উপকার হয়। হ্যাঁ, সো সরকার আমাদেরকে হেল্প করছে কি করছে না সেটার থেকেও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমাদের কাজে কি কোনো ধরনের এরকম একটা বড় একটা অন্তরায় আসছে কিনা সরকারের পক্ষ থেকে যে আমাদের এত বড় একটা ফি দিতে হবে আমাদের ফেস্টিভ্যাল করার জন্য। সো এই জিনিসগুলো সরকারের আসলে বিবেচনায় রাখলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। নেক্সট কোনো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন আপনারা? পরিকল্পনা রয়েছে, তবে আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাতে আসলে নানা ধরনের ভিসা জটিলতা এবং ইত্যাদি আপনারা জানেন সেটা হচ্ছে, কাজে এখনই পরিকল্পনাটি বলার মধ্য দিয়ে আসলে যদি সেটা পূরণ না হয় তাহলে বলার কোনো মানে নেই। আমি বরঞ্চ অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেন্সর ফি মওকুফের কথা যে বলা হচ্ছে, এটা বলি যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু নয়, বাংলাদেশের যে কোনো চলচ্চিত্র উৎসবেই সেই ছবি কিন্তু অবাণিজ্যিকভাবে দেখানো হয়। সেখানে কিন্তু টিকিট কেটে বা একটা বাণিজ্যিক উদ্দেশ্য কিন্তু সেখানে নেই, বরঞ্চ চলচ্চিত্রকে মানুষের কাছে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে। এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একেবারে বিনামূল্যে চলচ্চিত্র দেখায়। কোনো কোনো চলচ্চিত্র একবার দেখানো হয় বা দুবার দেখানো হয়। এই একবার বা দুবার দেখানোর জন্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদেরও প্রায় 15,000 টাকা করে ফি দিতে হয়। কাজে এইটা আমার মনে হয় অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত যে এত টাকা ফি দিয়ে এখন জিরো বাজেট ফিল্ম হয়, আপনারা জানেন। তো এই জিরো বাজেট ফিল্ম বানিয়ে যদি 15,000 টাকা যদি সেন্সর ফি দিতে হয় ফেস্টিভ্যালের জন্য, এইটা আমার মনে হয় এক ধরনের অত্যাচার। এই অত্যাচার বন্ধ হওয়া দরকার, কারণ ফিল্ম মেকাররা আমি মনে প্রাণে বিশ্বাস করি ক্যামেরাকে কলমের মতো তারা ব্যবহার করেন এই মুহূর্তে। কাজে যেই কবি, যে চলচ্চিত্রকার তাদের কবিতা লিখছেন চলচ্চিত্র দিয়ে, তাদের যদি এত টাকা দিতে হয় হ্যাঁ সরকারি কোষাগার এবং শুধুমাত্র অবাণিজ্যিক কারণে, এটা তো কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে না বাণিজ্যিকীকরণের বা ওই ধরনের কোনো উদ্দেশ্যই নেই। এই যে আমার মনে হয় এটা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আপু কি বলবেন এই বিষয়ে? এবং কিছু ফিল্ম কিন্তু বাদ পড়ে যায় জাস্ট বিকজ তারা সেন্সর ফিটা দিতে পারছে না সেজন্য, এবং এটা নিয়ে অনেক বলা হয়েছে আসলে সরকারকে, কিন্তু সেখানে কোনো স্টেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না এই পর্যন্ত।
সো সেটা আমাদের অবশ্যই নিতে হবে এবং এই স্টেপটা নেওয়া কোনো ব্যাপারই না, এটা শুধুমাত্র ইচ্ছার মানে জন্য ওয়েট করছি আসলে আমরা। আর বাইরের ফেস্টিভ্যালের কথা যেটা বলছেন, আমাদের বাইরে থেকে যদি জুরি হিসাবে ডাকা হয় খুবই লাস্ট মোমেন্টে আসলে ইনভিটেশনটা আসে, সো আগে থেকে সেটা বলা যায় না। এবং লাস্ট মোমেন্টে আসলে যেটা হয়, আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে একটা ভিসা লাগানো কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া। সো এভরি টাইম আমাদের মানে মানে এত কষ্ট হয় আসলে মানে ভিসাটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। অনিশ্চয়তা একদম শেষ মুহূর্ত পর্যন্ত। এরকম আমশিওর আমাদের সবারই এক্সপিরিয়েন্স আছে যে একদম লাস্টের দিন, ফ্লাইটের দিনই আমরা ভিসাটা পেয়েছি, এই এক্সপিরিয়েন্স আমার মনে হয় সবারই আছে। সো হ্যাঁ, সো এটা আসলে আগে থেকে এই জন্যই কিছু বলা যায় না। কিন্তু বিশ্বমঞ্চে এখন বাংলাদেশের সিনেমার অবস্থান কোথায়, কেমন? বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান আমি মনে করি উত্তর উজ্জ্বল হচ্ছে। কারণ আপনারা জানেন যে এই বছর রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে 3টি চলচ্চিত্র স্থান পেয়েছে এবং এইটার সংখ্যা আরও বাড়বে। এই কারণেই বাংলাদেশের মানুষ শুধু নয়, সারা বিশ্বের মানুষই কিন্তু বিশ্বের অন্যান্য কোণায় কী ধরনের ছবি হচ্ছে, অর্থাৎ সমসাময়িক সাম্প্রতিক চলচ্চিত্রের যে ভাষা, সেটা তারা পড়তে পারছেন এবং সেটা তারা পাঠের মধ্য দিয়ে নিজেদের চলচ্চিত্র যখন নির্মাণ করছেন সেখানে নিরীক্ষা করতে পারছেন। কাজেই দিগন্ত আরও অনেক বেশি প্রসারিত হয়েছে এরই মধ্যে। এবং যেহেতু এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবের সাথে, আমি মনে করি এই অবস্থানটা আরও দৃঢ় হবে। এবং আপনারা জানেন যে কান ফিল্ম ফেস্টিভ্যালে আলী নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশেষ পুরস্কার পেয়েছে। তো আমি এজন্যই বলছিলাম যে চলচ্চিত্র কিন্তু একটি দেশের ব্র্যান্ডিং করে। কাজী ওই আলী ছবিটার জন্য দেখুন গত বছর বাংলাদেশের নাম বহু পত্রিকায় উচ্চারিত হয়েছে এবং বহু মানুষ জানতে পেরেছে। কাজে এটাকে সরকার, আমি মনে করি, বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। কারণ চলচ্চিত্র এমন একটি বাহক হিসেবে কাজ করে, অনেকটা স্পোর্টসের মতো, খেলাধুলা যেরকম ক্রিকেটে, ধরেন ক্রিকেটে আপনি ভালো করলেন, আপনার নাম কিন্তু বিশ্ব যে গণমাধ্যম সেখানে প্রতিফলিত হয়। কাজে চলচ্চিত্রেরও সেই একটা সমান ধরনের শক্তি রয়েছে। এটাকে আমার মনে হয় যে খুব শীঘ্রই চিহ্নিত করা এবং সেটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। ভাইয়া যখন ক্রিকেটের কথা বললেন তখন মনে হলো যে আমরা যখন ক্রিকেটে ভালো করা শুরু করলাম, আমাদের কিন্তু সরকার থেকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা এসেছে, কিন্তু সিনেমায় যে এখন আমরা উত্তরোত্তর ভালো করছি সেটা কিন্তু আমরা ওরকম কোনো নজর দেখছি না আসলে সরকারের কাছ থেকে। ভাইয়া রটারডামের কথা বললেন, তার কদিন আগেই আবার কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে গিয়ে দেখলাম বাংলাদেশের 2টা সিনেমা আছে, হ্যাঁ, যেটা একটা একদম মেইন কম্পিটিশনে আছে স্যান্ড সিটি, এবং স্যান্ড সিটি কিন্তু কত 5-6টা মিনিমাম ইতে গিয়েছে, এ লিস্ট ফেস্টিভ্যালে গিয়েছে, যেটা খুবই রেয়ার। যে কোনো দেশের ফিল্মের জন্য এটা খুবই রেয়ার একটা অ্যাচিভমেন্ট, এবং তারা মাল্টিপল অ্যাওয়ার্ডসও পেয়েছে। এবং সেখানে বাংলাদেশের সিনেমা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। সবাই মানে জানতে চায় যে এরপরে কোন সিনেমাটা আসবে বাংলাদেশ থেকে। ওরা বছরের পর বছর যখন দেখছে, কারোতে যেহেতু তার আগেও গিয়েছিল বাংলাদেশের সিনেমা, প্রিয়মালতি গিয়েছিল, সো তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগে। এবং এবার সৌদিতে ফিল্ম কনফারেন্সে আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনাদের এখানে কয়েকটা ফিল্ম মেকারের নাম ধরে ধরে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে তারেক মাসুদ ছিল, হ্যাঁ ঋত্বিক ঘটকের কথা বললো, তারপরে আমাদের এর পরেও যারা এসেছে ক্যানে গিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমাদের ফিল্ম নিয়ে মানুষের ইন্টারেস্ট কিন্তু এভাবে করেই বাড়ছে। আমাদের রিপ্রেজেন্টেশন যখন বাড়ছে তখন আমাদের ফিল্ম নিয়ে ইন্টারেস্টও বাড়ছে, এবং হোপফুলি আমরা এরপরে আরো অনেক বেশি সিনেমা নিয়ে যেতে পারবো। এখন আমাদের সিনেমার মূল সংকট কি? আমি মনে করি মূল সংকট হচ্ছে চলচ্চিত্র যেহেতু কবিতা লেখার মতো নয়, এটা একা একা লেখা যায় না বা করা যায় না, তার একটা অবকাঠামো প্রয়োজন হয়। এবং সেই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে বিসিটিআই বলে একটি স্কুল রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে। এই সেখানে আমরা জানি যে অনেকেই চলচ্চিত্র প্রশিক্ষণ নেয়ার জন্য যান। তো এটা 2টা দিক, একটা হচ্ছে প্রশিক্ষণের জায়গা, সেই জায়গাটিকে আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে বাইরে থেকে প্রশিক্ষক এনে অনেক বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা, সদিচ্ছা থাকা। অর্থাৎ চলচ্চিত্র এমন একটি ব্যাপার, এমন একটি কারখানা যেখানে আসলে একার পক্ষে করা খুব মুশকিল, যেটা সমন্বিত এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, সেটা সরকারের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকেও। এটা আমি দূরবর্তী পরিকল্পনার কথা বললাম। যদি আপনি স্বল্প মেয়াদি কথা বলেন তাহলে আমি বলবো যে আমাদের এখন উচিত অনেক বেশি ছোট ছোট কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা, যেখানে চিত্রনাট্য শেখানো হবে, কিভাবে লেখা যায়, ভালো সিনেমাটোগ্রাফি শেখানোর ব্যবস্থা করা উচিত খুব দ্রুত।
এই ছোট ছোট কোর্সগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই মুহূর্তে যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে যে এই এক ধরনের উন্নয়ন ঘটানো। কিন্তু সার্বিক দিক সেগুলো তো একটা মানে কারিগরি দিকের ব্যাপার, কিন্তু সার্বিক দিকে চলচ্চিত্রকে যদি অর্থবহ করে তুলতে হয়, গুরুত্বের সাথে অন্য দেশে গিয়ে তার মানে রূপ তুলে ধরতে হয়, তাহলে আমি অবশ্যই মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে ঢালাও করে আসলে সাজাতে হবে, অন্যরকমভাবে সাজাতে হবে। কারণ যেখানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা দেশীয় সংস্কৃতি সম্পর্কে তাদের অনেক বেশি সচেতনতা বৃদ্ধি হয় এবং তারা যেন বাংলা ভাষা, বাংলা চর্চাকে, বাংলা সংস্কৃতিকে ভালো করে চেনে। তাহলেই আমি এই কথাটাকে বলি গ্লোকাল, অর্থাৎ লোকালকে গ্লোবাল করে তোলা। সারা পৃথিবীতেই যে সমস্ত চলচ্চিত্রকাররা বিখ্যাত হয়েছেন তারা তাদের স্থানিক এবং কালিক চলচ্চিত্রকে বানানোর মধ্য দিয়েই কিন্তু তারা বৈশ্বিক হয়ে উঠেছেন। কাজে আমরা যদি আমাদের সংস্কৃতিকে ভালো করে না জানি, না বুঝি, আমাদের দর্শনকে যদি ভালো করে না চিনি, না বুঝি, তাহলে আমাদের দেশের চলচ্চিত্র আমরা নকল নবিশি করে বেশি দূর যেতে পারবো না। কাজে আমাদের নিজস্ব ভাষা তৈরি করতে হবে, আমাদের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি দিয়ে, তাহলেই সম্ভব। সার্বিকভাবে আসলে আমাদের যে উন্নয়নের কথা বলছেন এটা একটা সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, এটা আলাদা আলাদা করে হবে না আসলে। সংকটের ব্যাপারে তো ভাইয়ের কাছে জানলাম, সম্ভাবনার কি কিছুই নেই? সম্ভাবনাটাই তো বেশি, সংকটটা আসলে কম। হ্যাঁ, ভাইয়া যেমন বলছিলেন যে আমাদের একাডেমিক সাইডটা যেরকম বাড়াতে হবে বা ট্রেনিং এর সাইডটা বাড়াতে হবে, সেটা কিন্তু আমাদের অন দ্য জব ট্রেনিংও হতে পারে যখন মানুষ কাজ করছে। বা আমরা দেখবো কিন্তু আমাদের যারা টেকনিক্যালি ভালো কাজ করছে তারা হয়তো বা অন দ্য জবই শিখেছে বেশি, তারা হয়তো বা অ্যাড বানাতে বানাতে তারা ক্যামেরাটা শিখেছে বা লাইটটা শিখেছে। সো ওভাবে করে আসলে আমাদের অনেক সমৃদ্ধি হচ্ছে অ্যাটলিস্ট শেখার ক্ষেত্রে। আর আমাদের একটা সবচেয়ে মানে বড় যেটা অন্তরায় সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা, আমাদের ইকোসিস্টেমটাতে সমস্যা আছে। আমি যেমন লস অ্যাঞ্জেলেসে যখন কাজ করতাম তখন দেখতাম যে হলিউডে কিন্তু একটা খুব একটা গুছানো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, যে আপনি যদি আপনার একটা স্ক্রিপ্ট থাকে আপনি কোনো স্টুডিওতে সেটা বিক্রি করতে পারেন, তাদের ওখানে টিম আছে যারা ওই সিনেমাটা বানায় এবং তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যেখানে হচ্ছে আপনার সিনেমাটা প্রফিট করছে। বাট আমাদের এখানে কোনো ওই সিস্টেমটা নাই। আপনার একটা স্ক্রিপ্ট লিখলে আপনি জানেন না আপনার কার কাছে যেতে হবে, আপনার সিনেমা বানানোর পর আপনি জানেন না আপনি আদৌ এটা রিলিজ দিতে পারবেন কিনা, বা রিলিজ দেওয়ার সময় আপনি জানেন না যে আপনি সিনেপ্লেক্সের বাইরে কি লোকাল হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো আপনি পাচ্ছেন কিনা। সো এই সব ক্ষেত্রে আমাদের বাধার পর বাধা এটা আছে। কেন হচ্ছে? হ্যাঁ, এটাই যে আমাদের স্ট্রাকচারটা নাই, ইনফ্রাস্ট্রাকচারটা নাই, মানে টোটালি মিসিং। হ্যাঁ, সো এটা একজনের উপরে দোষ দেওয়া যায় না, এই পুরা আমাদের একটা ভিশাস সাইকেলের মধ্যে আমরা পড়ে এটা গিয়েছি। একটা যেটা হয় মানে সৌদি ফিল্ম ক্রিটিসিজম যেটা উনি যে কনফারেন্সে গিয়েছিলেন, ওরা এটা করেছে কিভাবে, 2018 সালে ফিল্ম কমিশন গঠন করার মধ্য দিয়ে। তো আমি এই জন্যই বারবার বলছি, এই যে সরকারি পর্যায় থেকে আমরা যদি ফিল্ম কমিশন গঠন করতে পারি এবং তারা যদি এই বাস্তুতন্ত্র গঠন করতে পারে, অর্থাৎ ইকোসিস্টেমটা গঠন করতে পারে, তাহলে একমাত্র সম্ভব। এটা ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এই যে অবকাঠামো এবং ব্যবস্থাপনা, এটা তৈরি করে দিতে হবে। তারপরে যারা এখানে আসলে কাজ করছেন তারা সেটা সুবিধা পাবেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে কোনো ভাবনার সাথে যুক্ত নাকি দায়বদ্ধতার কারণে? না না, দায়বদ্ধতার কারণে তো অবশ্যই বলবো না, আমরা এটা একদম মানে মন থেকে করি কাজটা, এবং মানে কোনো কিছুর বিনিময়ে না, এটা আমাদের ভালো লাগে এখানে কাজ করতে, এবং পুরো টিমটাই আপনি দেখবেন সেরকম একদম মন দিয়ে সারা বছর খাটছে এই উৎসবটাকে সাকসেসফুল করার জন্য। ভাই কি বলবেন? আমি বলবো প্রেম, চলচ্চিত্রের প্রতি প্রেম থেকে আসলে আমার থাকা, আমার মানে এখান থেকে কিছু আমার প্রাপ্তি, আমার কিছু যে এটা নিয়ে আমি কোথাও যাব এরকম বিষয় না, বিষয়টা একেবারেই মানে ভালো লাগা এবং সেই ভালো লাগা থেকে যুক্ত থাকা। এখন ধরুন আমি তো অন্য কাজও করতে পারতাম, হ্যাঁ, যেটা আমার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটা মানুষের ভালো লাগে, যেটা নিয়ে তার এক ধরনের বাসনা আছে, সেটা নিয়েই তার কাজ করা উচিত। তাতে হয় কি, দুইটা উপকার হয়। একটা হচ্ছে আপনি মানসিকভাবে শান্তি পাবেন সেই কাজটি করে, এতে একটা স্থিতাবস্থা তৈরি হয় আপনার মানসিকভাবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা নিয়ে আপনি কাজ করছেন সেটাও আপনার দ্বারা উপকৃত হয়। কাজে আমি মনে করি আমার যেটা ভালো লাগে আমি সেটা যদি করি তাহলে আমার এটা দুই দিক দিয়ে উপকার। আমি এক ধরনের একটা শান্তিতে থাকি মানসিকভাবে, আর আরেকটা হচ্ছে যেই সেক্টর বা ক্ষেত্রটা নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রটাকেও আমার কিছু দেয়ার থাকে। কাজে আমি মনে করি এটা দেয়া নেয়ার একটা ব্যাপার, সেটা চলছে, সেটার মধ্যে কোনো আর্থিক বৈষয়িক কোনো
লেনদেন বা ওই ধরনের কোনো বিষয় নেই আসলে। মোটা দাগে যদি বলেন এই উৎস ইন্ডাস্ট্রির কি কাজে আসে? উৎসব, হ্যাঁ, উৎসব ইন্ডাস্ট্রির কাজে আসে মানে কি, এটা ওই যে এই গোটা বাস্তুতন্ত্রেরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কারণ উৎসব যখন হয়, আপনি জানেন যে উৎসব এমন একটি অঙ্গ পুরো চলচ্চিত্র কারখানার, যেইখানে শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শিত হয় না, সেখানে অনেক ক্রিয়েটিভ মাইন্ড যারা মানে সৃজনশীল মনন, তাদের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া হয়, এবং মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে নতুন নতুন সম্ভাবনা তৈরি হয়। কীরকম সম্ভাবনা? এখন যেমন অনেক দেশ আপনারা দেখবেন মানে সহপ্রযোজনা করছে বা সহপ্রযোজক হিসাবে তারা আবির্ভূত হচ্ছে, এগুলো কিন্তু সম্পন্ন হয় এই উৎসবগুলোতেই। শুধু তাই নয়, বাংলাদেশে, এটা তো আমি বললাম যারা মানে চলচ্চিত্র বানান, কিন্তু চলচ্চিত্র গোটা জিনিসটা যে চর্চা, সেটা কিন্তু দর্শকদের বাদ দিয়ে নয়, তারা একটা বড় অংশ। কাজেই দর্শকদের, এই যে আমরা বলছি যে বেটার অডিয়েন্স, যে দর্শকের রুচি যে কিভাবে পরিবর্তিত হবে, এখানে ধরুন প্রেক্ষাগৃহগুলোতে যে ধরনের বাণিজ্যিক ছবি চালানো হয়, সেটা বাইরে অন্য ধরনের ছবিও যে হয়, এবং অন্য ধরনের চিন্তার ছবি যে আসলে দেখা যায় এবং মানুষ চিন্তা করে, সেটা কিন্তু দেখা সম্ভব হয়ে ওঠে এই উৎসবগুলোর কারণে। কাজেই দর্শকদের যে রুচি, সেই রুচির মধ্যে আমি মনে করি যদি আপনি খাবারের সাথে তুলনা করেন, তাহলে এক ধরনের ভিন্ন রকমের রেসিপি বা ডিশ তাদের সামনে হাজির করা হয়। কাজে এর মধ্য দিয়ে তারা কিন্তু বৈচিত্র্যময় যে চলচ্চিত্রের অভিজ্ঞতা, সেটা মুখোমুখি হয়। এই আমি মনে করি যে একটা দেশের গোটা চলচ্চিত্র চর্চার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে এক ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উৎসব। আপুর কাছে জানতে চাচ্ছি। অবশ্যই এই দুইটার ইকোসিস্টেমটা কিছুটা আলাদা, আবার কিছুটা ওভারল্যাপও আছে। আপনার ফেস্টিভ্যালের ইকোসিস্টেম আর হচ্ছে থিয়েটার, যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের যত বড় বড় ডিরেক্টররা যারা খুব কিছু আর্টিস্টিক সিনেমা নিয়েও আবার কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছেন, তাদের ভিতরে আমরা দেখতে পাবো কিন্তু যে তাদের কিছু সিনেমা আবার ফেস্টিভ্যালেও খুব ভালো করেছে। এবং সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে যদি আমাদের এই ফেস্টিভ্যালে আর্টিস্টিক সিনেমা বানানোর বা দেখানোর কোনো সুযোগ না থাকতো, তাহলে এই টাইপের ডিরেক্টররা কখনো সিনেমা বানাতেই আসতেন না। তারা হয়তো বা অন্য কোনো ট্রেড পিক করতেন যেখানে তারা তাদের মনোভাব প্রকাশ করতে পারছেন। হ্যাঁ, সো ডেফিনেটলি আমাদের এই ফেস্টিভ্যালগুলা দরকার এরকম এরকম ডিরেক্টরদেরকে, এরকম আর্টিস্টিক পার্সোনালিটিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। এবং আপনার যে কোনো দেশেই দেখেন যে আপনার ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো চলছে, সেখানে কিন্তু ফেস্টিভ্যালে কিন্তু হাউসফুল যাচ্ছে, কিন্তু আবার হয়তো বা সেটা থিয়েটারে তখন আবার ডিফারেন্ট জিনিস চলছে। যেমন ধরেন ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল যখন চলে, তখন ক্যানের যে সিনেমাগুলো হচ্ছে, থিয়েটারে কিন্তু আবার কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ মুভিজ দেখানো হচ্ছে। হ্যাঁ, তখন যেমন আমি যখন 19-এ গিয়েছিলাম ক্যানে, তখন হচ্ছে তখন অ্যালাদিন দেখানো হচ্ছিল, হলিউডের সিনেমা ক্যানে, একদম ঠিক কাছাকাছি লোকেশনে। হ্যাঁ, সো এইটা কিন্তু আপনার ফেস্টিভ্যালের সিনেমাগুলো আসে সবসময় আপনার কমার্শিয়াল, এটা কিন্তু কি বলবো, চাহিদাটা পূরণ করতে পারবে না। হ্যাঁ, সো এটা আমাদের একটা এই ইকোসিস্টেমটা কীরকম করে সাজিয়ে নিয়েছে। যেমন আমি যদি হলিউডের এক্সাম্পল দিই, যখন ওখানে ধরেন ডিজনি যদি 10টা সিনেমা বানায়, তার মধ্যে 8টা ওরা টাকা উঠায় নেবে 8টা দিয়ে, আর 2টা কিন্তু তারা অ্যাওয়ার্ডের জন্য ওরকম করে বানাবে বা ফেস্টিভ্যালের জন্য ভাবে করে বানাবে। হ্যাঁ, সো এই ইকোসিস্টেমটা আসলে দুইটারই প্রয়োজন আছে এখানে। তারকা উপস্থিতি কি আসলেই দরকার ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে? আসল তারকা তো দর্শক। মানে আপনি যদি সেভাবে দেখেন, মানে ধরুন তারকা এলো, মানে যাদের আমরা তারকা বলি, হ্যাঁ, কিন্তু দর্শক এলো না, তাতে কিন্তু মানে হলো না কিছু আসলে। এবং তারকা বানায় কারা? দর্শকরাই তারকা বানায়। কাজে আসল তারকা হচ্ছে দর্শক। এখন উপস্থিতি, আমি মনে করি যে যারা ভালো কাজ করছেন এবং তথাকথিত দৃষ্টিতে যারা তারকা, যদি শর্মিলা ঠাকুরের কথা বলি, বা আরও যারা এসছেন আমাদের দেশে, স্বস্তিকা মুখার্জি এসছেন, শ্রীলেখা মিত্র এসছেন, তারাও এসছেন, এবং বাংলাদেশের যেমন ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে আরও যারা আছেন, তারা কিন্তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসেন, হ্যাঁ, এবং নিয়ম করেই আসেন। তো প্রয়োজনীয়তা কি আছে না আছে, মানে আপনি যদি মনে করেন যে না, দর্শককে আকৃষ্ট করার জন্য আমার তারকা দরকার, তো এইটা আমার মনে হয় যে একটু আমি দ্বিমত পোষণ করি। কারণ ভালো চলচ্চিত্রই আসলে মূলত দর্শকদের টানে, এবং দর্শকরাই আমাদের একটা উৎসবের মূল তারকা। যদি তারা না আসে, একটা উৎসব কিন্তু একদমই ম্রিয়মাণ হয়ে যাবে এবং সেই উৎসব সফল হবে না।
যতই রূপালী পর্দার তারকা আসুক, দর্শক যদি না আসে। এবারে আসর তো শেষ হয়েই যাচ্ছে, পরের বারে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কি প্ল্যান বা পরিকল্পনা জানতে চাচ্ছি। পরের বার যেহেতু আমাদের একটা 25th এডিশন হবে এবং রেডবো ফিল্ম সোসাইটির 50তম বছর কমপ্লিট হবে, সো আমাদের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল উপহার দেওয়ার আসলে পরিকল্পনা আছে, কিন্তু সেই কি কি চমক থাকছে সেটা আমি এখন রিভিল করতে পারছি না, ওটা সিক্রেট থাকুক, সারপ্রাইজ থাকুক, বাট হ্যাঁ খুব বড় একটা ফেস্টিভ্যাল করার ইচ্ছা সামনের বছর। ভাইয়া কিছু যোগ করতে চান? না, এটাই মানে আমি এতটুকুই বলবো, আমাদের পরিবেশ পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে যদি অনুকূল থাকে সবকিছু, তাহলে অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কারণ গত বছরগুলোতে আমরা, আপনারা জানেন যে ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুস্তফা জামাল উনি আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন চলচ্চিত্র উৎসবটিকে সামনে তুলে ধরার জন্য এবং এর উত্তরোত্তর উন্নয়ন ঘটানোর জন্য। কাজেই সৈয়দ মুস্তফা জামালের মতো আমরাও যারা সংযুক্ত আছি, সৈয়দ মুস্তফা জামাল তো আমাদের ডিরেক্টর, ফেস্টিভ্যাল ডিরেক্টর, আমরাও চেষ্টা করি যে সার্বিকভাবে এবং বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারাও আমাদের সাথে সংযুক্ত হয় এবং আমি মনে করি যে সরকারকেও আমাদের সাথে এই সংযুক্ত হতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে আমরা সত্যিকার অর্থেই যে বড় মাপের চলচ্চিত্র উৎসব করার কথা ভাবছি আগামী বছর, সেটা সম্ভব হয়ে উঠবে। আমরা আশা করি এবারের থেকেও পরের বার আরো বড় অথবা জাঁকজমকপূর্ণ হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।